যে পথে এসেছিলাম সেই পথে আর গেলাম না, সোজা রাস্তা ধরেই চলে যাচ্ছি, উল্টো দিকে না গিয়ে। এখানে জিজ্ঞাসা করে নিলাম, এই রাস্তাটাই আবার গিয়ে মিশেছে ওই কাজা সিমলা রোডের ওপরে। ভালোই হলো, একদিক দিয়ে কিছুটা সময় সেভ হলো, নাহলে আবার পিছন দিয়ে নেমে আবার ঘুরে ওই রোড ধরে আসা একটু সময় সাপেক্ষ ছিল। আর ওই রাস্তার ভিউটা পেয়েও গেছি। এবার এই রাস্তার ভিউটা দেখি একটু। কিপ আওয়ার ভিলেজ গ্রিন অ্যান্ড ক্লিন। অবভিয়াসলি এটা সমস্ত ভিলেজেরই মোটো হওয়া উচিত। কিপ আওয়ার কান্ট্রি গ্রিন অ্যান্ড ক্লিন। নেমে এলাম কাজা সিমলা হাইওয়ের ওপরে। এখান থেকে তাবো দেখাচ্ছে 23 কিলোমিটার। রাস্তাটা এখানটা খুব সরু বাবা, বলতে বলতেই গাড়ি। স্পিতি নদীর জলটা পুরো ঝকমক করছে একদম। ওয়াও, কি কালার! ইয়াস, নদীটা অনেক কাছে। আর একটু কাছে এলে একবার হাত দিয়ে ছুঁয়ে দেখবো। আর্মিকে আগে সাইড, তারপর অন্য কিছু। এখানে দাঁড়িয়ে যাই, আমার পক্ষে মঙ্গল। ঠিক আছে। এই রাস্তা এত ধুলো হবে এক্সপেক্ট করিনি। যা ধুলো খেয়েছি, মোস্ট প্রবলি এখানে সামান্য একটা লেন্থের একটা বাজে প্যাচ আছে, তারপর আবার কালো রাস্তা পেয়ে যাব। কি সুন্দর লাগছে এখানটা। ওদিকেও একটা রাস্তা গেছে, এদিকেও একটা রাস্তা গেছে, বোঝা যাচ্ছে না কিছু। অত বুঝে লাভ নেই, বাইক চালিয়ে দিই। কোনো এখানে সাইনবোর্ডও নেই কিছু। অনেক সাইনবোর্ড তো মুছে একাকার হয়ে গেছে, বোঝাই যায় না। সব বাঙালিতে ভর্তি। গোটা স্পিতি ভ্যালি, পিন ভ্যালি সব বাঙালি। মুদ ভিলেজে 5টা পরিবার, 5টা পরিবারই বাঙালি। স্পিতি রিভারের খালি আমি নদীর জলটার রঙটা লক্ষ্য করছি। ওহ, অসাধারণ। চন্দ্রতলের জলের রঙটা ঠিক এরকম ছিল, একদম স্বচ্ছ কাচের মতো। নীল আর গ্রিন মিক্সড করে দিলে যেরকম হবে সেই কালারটা। রাস্তা খুব খারাপ, ডান দিকে খাদ আছে, উল্টো দিক থেকে গাড়ি এলেই পাশ দেওয়া একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এই 4-5 কিলোমিটার একটু বাজে প্যাচ আছে। অবশ্য পাহাড়ি রাস্তাতে এর থেকে ভালো রাস্তা আশা করা উচিত নয়। মেন্টাল প্রিপারেশন নিয়েই আসা উচিত যে রোড এরকম থাকবে। তাবো এখান থেকে 17 কিলোমিটার। অনেকক্ষণ পরে একটা বোর্ড দেখতে পেলাম। বোর্ডগুলো যেন মুছে দিয়েছে কে। ধুলো পড়ে ধুলোর আবরণ হয়ে গেছে ওর মধ্যে। এই ধংকারের কাছে খেলাম, আবার খিদে পেয়ে গেল। পাহাড়ি এলাকায় এলে এমনি খিদে বেশি পায়, কিন্তু আজকে মনে হচ্ছে যেন একটু বড্ড বেশি পাচ্ছে। কি ল্যান্ডস্কেপ মাইরি, যেন কেউ বানিয়ে দিয়েছে। নিজে নিজেই যেরকম তৈরি হতে পারে এটা একদম অকল্পনীয়। এই রাস্তাগুলো ভিডিওতে কত দেখেছি, একদিকে নদী একদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা সরু, সোজা স্ট্রেচ পেলাম। এতক্ষণ গাড়িটা আঁকাবাঁকা পথ দিয়ে চলছিল, এখন একদম সোজা। অনেক দিন পরে সবুজের দেখা পেলাম। গোটা স্পিতি ভ্যালি তো ব্রাউন ব্রাউন আর ব্রাউন। মুদ ভিলেজে ভেবেছিলাম যে গ্রিনের দেখা পাবো, কারণ মুদ ভিলেজে কিছু চাষবাস হয়, কিন্তু যেই সময় আমরা গেছি এই সময় সমস্ত ফসল ওরা জমি থেকে কেটে নিয়েছে। ফসল মানে মটর আর বার্লি। এবার যত নিচের দিকে নামতে থাকবো ততই এই গ্রিনারিজ আস্তে আস্তে বাড়বে। রিভার এখানে অনেক চওড়া হয়ে গেছে।
মাথা ঢুকে যাবে না তো রে ভাই? না না, অনেক উঁচুতে আছে, ভাবছি মাথা ঢুকে যাবে। স্পিতির রাস্তার এগুলোই হচ্ছে একটা বৈশিষ্ট্য। রাস্তার ওপরে পাহাড় নেমে এসেছে, রাস্তায় পুরো আপনার ছাদ তৈরি করে দিয়েছে পাহাড়। এই সমস্ত রাস্তা দিয়ে যখন দূর থেকে ওই ছোট ছোট চার চাকাগুলোকে দেখছি, মানে চার চাকা ছোটো ছোটো না, মানে যেমন চার চাকা হয় সেরকমই, দূর থেকে কত খেলনা গাড়ির মতো মনে হচ্ছে। পাহাড়গুলো এত বড় ওর সাপেক্ষে। ওরা আমাদেরকে যখন দেখছে, কী যে দেখছে ভগবান জানে। লোভ সামলাতে পারলাম না, নদীটা এত কাছে আছে যে একে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। এত সুন্দর দেখতে লাগছিল, একদম নীল জল। হাই, বাইক থামিয়ে একটু হাত দিই, একটু ছুঁয়ে দেখি। স্পিতি রিভার, তোমার নামেই তো এত বড় ভ্যালির বুকে দাপাদাপি করলাম। যদি আমি কবি হতাম, এখনই তোকে নিয়ে হয়তো 2-3 লাইন লিখে দিতাম। আর যদি আমি ওই নুড়ি হতাম, পাড়ে দাঁড়িয়ে তোকে দেখেই যেতাম আর দেখেই যেতাম। ইউ আর সো বিউটিফুল। ये कहाँ आ गए हम, यूं ही साथ चलते चलते। কি রাস্তা, অ্যামেজিং, অসাধারণ। কতবার যে অসাধারণ শব্দটা আমি ইউজ করে ফেললাম এই ট্যুরে, বোধহয় অগুন্তিবার। তাবো ব্রিজ, এই প্রথম আমি আপেল গাছ দেখলাম যাতে আপেল হয়ে আছে। এর আগে কাশ্মীরে আমি শুধুমাত্রই আপেল গাছ দেখেছিলাম, সেখানে সেই সময় আপেল হয়নি কারণ সেটা সিজন ছিল না। স্পিতি ভ্যালিতে এসে এই তাবোতে ঢোকার মুখে জাস্ট আমি দেখলাম যে আপেল গাছে আপেল ধরে আছে। तो अलग से कोई ग्रीन एप्पल का पेड़? वो सामने देखिए। हाँ 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 हाँ, एक ही पूरे बगीचे में एक पेड़ है। अच्छा, जा सकते हैं अंदर? ना ना अंदर लोग रहता है बगीचों में। ये देखो ताला लगा। ये तभी खुलेगा जब सेब निकलेगा। ये तो अब निकलने का टाइम हो गया ना? हाँ बस ये तो इसमें निकल रहे हैं। हाँ, अब चालू हो गया। अब चालू हो गया। ये का प्रॉपर्टी आपका ही है? हाँ ये रिलीज पे लिया हुआ है। লিজ पे लिया हुआ है। আচ্ছা আচ্ছা। আপেলের বাগান, কখনো আমি আপেল গাছে এত আপেল হয়ে থাকতে দেখিনি। কি সুন্দর দেখতে লাগে। প্রচুর এখানে হোমস্টে, প্রচুর হোটেল, মানে তাবতে আরামসে একদিন কাটানো যায়। সামনেই একটা বড় গেট পড়বে, সেই গেট দিয়ে ঢুকে যেতে হবে, তাহলে সেটা তাবো মনেস্ট্রি। মানে একদম রাস্তার উপরে পড়বে না, মনেস্ট্রি সাধারণত রাস্তার উপরে হয়ও না। এটাই তাবো মনেস্ট্রির এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, I think তাবো বাস স্ট্যান্ড।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তাবো মনেস্ট্রিতে। আমার পিছনেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি। আগে এই মনেস্ট্রিটাই ছিল। ওই 70-এর দশকের ভূমিকম্পে এই মনেস্ট্রিটা ধ্বংস হয়ে যায়, তারপরে এই নিউ মনেস্ট্রিটা বানানো হয়। এটা স্পিতি ভ্যালির অন্যতম একটা বড় মনেস্ট্রি। তো ভেবেছিলাম একবার ওল্ড মনেস্ট্রিটায় ঢুকবো, কারণ আমি দেখেছিলাম অনেককে ঢুকতে ইচ্ছা ছিল, কিন্তু এখানে তালা বন্ধ হয়ে আছে। যাই হোক, চারপাশটা একটু ঘুরে দেখি। মোস্ট প্রবাবলি এইটা পুরো মাঠ দিয়ে বানানো, মানে কাদা, পাথরের ওপর হয়তো কাদার লেপন দেওয়া আছে। বাই বাই টাবো। বন্ধ ছিল, ওই জন্য ভেতরে দেখা হলো না, বাইরে থেকেই শুধু দেখতে হলো। ইটস ওকে, বড় বড় শহরে ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে। এখানে একেবারে লাঞ্চটাও করে ফেললাম। থামলাম যখন 4টের সময় বেরোবো ভেবেছিলাম, বেজে গেল 4:15। রামপুর রেকংপিও, রামপুর 241, সিমলা 366। মানে মনেস্ট্রিগুলোর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ওদের লোকেশান, মারাত্মক লোকেশান, ছবির মতো বাঁধানো একদম সমস্ত কিছু, কি সুন্দর। এবার রোদের তেজ কমে গেছে, ব্যাস ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। কি হাই অল্টিটিউড, কি একটু লোয়ার অল্টিটিউড, ঠান্ডার কোনো হাই লো নেই। না আছে মুদ ভিলেজে যা ঠান্ডা পেয়েছি বাবা, কাজাতেও সেই ঠান্ডা পাইনি, অসম্ভব ঠান্ডা। লৌসারে ঠান্ডাটা ঠিক অনুভব করতে পারিনি, কারণ ঘরের ভেতরে ছিলাম। একটু বাইরে বেরিয়েছিলাম, ঠান্ডা লাগছিল, হতে পারে সেটা প্রথম মানে অত ঠান্ডার সম্মুখীন হওয়া, সেই জন্য হয়তো বেশি ঠান্ডা লাগছিল। কিন্তু মুদ ভিলেজে যে ঠান্ডা লেগেছে সেটা একদম অস্বাভাবিক। জ্যাকেট ফ্যাকেট এনে কিছু লাভ হয় না, কারণ জ্যাকেট পরে তো আর বাইক চালানো যায় না, জ্যাকেট পরেই আছে। রাত্রিবেলা গিয়ে লেপের তলায় ঢুকে যাচ্ছি হোটেলে, তাহলে জ্যাকেটটা পরবো কখন? আমি সকালবেলা বেরিয়ে পড়ছি। ওয়াও, ইয়াক ইয়াক। ওরে বাবা, এটা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বাহ বাহ, কি সুন্দর ট্রেন করে এক লাইনে নিয়ে নিচ্ছে, বাহ। साइड से निकलेंगे। भाई रे, হালকা করে ছুঁয়ে দিস না। হ্যাঁ ভাই,
হালকা করে ছুঁয়ে দিস না। যাক বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। 4:30 বাজে, যেন এখনই অন্ধকার অন্ধকার নেমে এলো। প্রতিদিনই যদি সন্ধেবেলা ঢুকতে হয় ভালো লাগে। আজকে তো আগে বেরোলাম, 9টায় টার্গেট দিয়ে 10টায়। কখন গিউতে যাব, কখন নাকো যাব, গিউতে গেলে কিছু দেখতে পাবো কি না। সব পাথরগুলো ঝরে ঝরে পড়ছে এখানে। ছোটো করে টুকরো যদি ঘাড়ে এসে পড়ে, দফা শেষ। পাহাড়ের ওপরে রোদ পড়লে পাহাড়ের লুকটা কিন্তু আরও মারাত্মক হয়ে যায়। কি সুন্দর দেখতে লাগছে। এই পাহাড়গুলোই যদি সাদা ধপধপে হয়ে যেত তাহলে আরও মারাত্মক দেখতে লাগতো। নিচের দিকের খাতটা অনেক বেশি গভীর হয়ে গেছে এখন। ওই পারে অত গাড়ি দাঁড়িয়ে আছে কেন? কি আছে ওই পারে? এই ব্রিজটার কোনো বিশেষত্ব আছে? দেখি সামনে গিয়ে দেখতে হবে। এই পাথরের গুঁড়োগুলো টাটকা ঝরে পড়েছে ওপর থেকে। ওরে বাবা, ভাগ্যিস এখানে বৃষ্টি হয় না। বৃষ্টি হলে এই রাস্তাগুলোর যে কি হতো টার্নিংগুলোতে। এটা কি আছে? সুমড়া ভিলেজ। এখানে যাব না এবারে। থ্যাংক ইউ ব্রো for such wonderful road that you have prepared and maintained. অসাধারণ রাস্তা। পাহাড়গুলো মনে হচ্ছে যেন কি বিপজ্জনকভাবে ঝুলছে। দূর থেকে মনে হচ্ছে বোধহয় ওখান দিয়ে বাইক নিয়ে যেতে গেলে মাথা ঠুকে যাবে। মাঝে মাঝে এমন ছাদের মতো বেরিয়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখছি না অনেক গ্যাপ। সন্ধে তো প্রায় নেমে এলো। কি সুন্দর পাহাড়গুলো কাটা আছে। এগো যাও, এগো একদম। আপেল নিয়ে যাচ্ছে গাড়িটা। আপেলগুলো দেখে কি লোভ হচ্ছিল। এমনিতে আপেল খাই না, কিন্তু গাছে অত আপেল দেখে যা বাবা যা, আমাদের তাড়া নেই বাবা, যা বাবা যা। গিউ ভিলেজে ঢোকা হলো না, কারণ এখান থেকে নাকোর ডিস্টেন্স এখনও 40 কিলোমিটার। আর গিউ ভিলেজে যেতে গেলে এখান থেকে আমাকে 9-9-18 একটা পকেট রুট দিয়ে করতে হতো। ফলে সেই যেতে আবার অনেক সন্ধে হয়ে যেত। আর আজকে রিস্ক নিলাম না। গিউ ভিলেজটা এবারে বাদই থাকলো। মমিটাকে কাছ থেকে দেখার ভীষণ 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 ইচ্ছা ছিল, কিন্তু কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়াই মাঝে মাঝে বুদ্ধিমানের কাজ হয়। রাত্রে পাহাড়ে একদমই আমি বাইক চালাতে চাইছি না। এই স্পিডে গেলে নাকো আমরা আগামী 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছে যাব। হাওয়ার গতিবেগটা প্রচণ্ড বেশি হয়ে গেছে, একদম বাইক টলিয়ে দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে বাবা। একটা ধাঙর লরি আসছে একটা। কোথায় সাইড দেবো মালটাকে? এখানটা দাঁড়িয়ে যাই পাহাড়ের গা ঘেঁষে। উল্টো দিক থেকেও 4-5টা লরি আসছে। দিস ইজ সুমডো। এটা NH 505। রাস্তা আরও সুন্দর হয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে ভিতরে একটা ছোট্ট উইন্ডশিটার পরে নিলাম।
কালকের মতোই ভুলটা করিনি, যে ভুলটা কালকে করেছিলাম। আর রাস্তা দেখো এখানের, বাঁধিয়ে রাখার মতো রাস্তা। উফ, মাখন মাখন। এতক্ষণ যে রাস্তায় আসছিলাম সেটা অনেক সরু ছিল, সেটাও মাখন ছিল, কিন্তু এটা একদম মানে চওড়া অনেকটা, ডবল লেন। দারুণ দারুণ, কি রাস্তা বানিয়েছে! ওফ, সেই 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 রাস্তা। দো চলনে লাগে, কি অবস্থায় পাহাড়গুলো দাঁড়িয়ে আছে! এক্সেলেন্ট। যত নিচের দিকে নামছি তত গ্রিনারি বাড়ছে। পাথর গিরতে হ্যাঁ। বাবা, এইসব লেখা দেখলেই তো ভয় লাগে। রাস্তার যা মজা নিচ্ছিলাম, দেখিস ভাই। শুটিং স্টোন এরিয়া, বাবা 3-4 জায়গায় লেখা। তোরা দুজনে কি করছিস রে সন্ধ্যাবেলা একা একা? হ্যাঁ, ও দুজনে আর একা একা কি করে হবে? ঠিক ঠিক ঠিক। ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। অনেক ওপরে উঠে এসেছি, অনেক। বেশ নিচে দিয়ে যাচ্ছিলাম, ভালো ছিলাম। আবার এত টপে চলে দিলে কেন ভাই? কি গাড়ি উল্টে পড়ে আছে রে ভাই! তো চাকা বাঁকা খুলে একদম একাকার হয়ে গেছে। হ্যাঁ, কী হয়েছিল রে তোর? গাড়ি পুরো উঠতেই চাইছে না তো, আর ভসভস করছে পুরো। থার্ড গিয়ারে তুললাম, গাড়ি ভসভস করছে, এখানে পাথর ঝরে পড়ছে। দেখেছো কাণ্ড? চল চল তাড়াতাড়ি চল। বাবা, সাবধানে চালাস ভাই। আর 6 কিলোমিটার বাকি, নাকো 6 কিলোমিটার, কিন্তু ঠান্ডা উফ, মাথা খারাপ করে দিচ্ছে। ভাবলাম বোধহয় ঠান্ডাটা থেকে একটু বাঁচবো। দেখো তো তোমরা ওই দূরের সাদা পাহাড়টাকে দেখতে পাও কি না? কি সুন্দর দেখতে লাগছে, দেখা যায় কি না? আমি তো দারুণ দেখছি, দারুণ। একটু আগে এটার ওপর সূর্যের আলো পড়েছিল নিচে থেকে বলে আমি শ্যুট করতে পারিনি, ভেবেছিলাম যে ওপরে এসে আমি শ্যুট করব। ও বাবা, এখন সূর্যের আলো ডুবে গেছে। এখন ওটা নর্মাল। কে রে লাইট মারে এত চোখে? হ্যাঁ, ওই গাড়িটা ওঠার মুখে এরকম দাঁড়িয়ে আছে কেন? ভয়ানক ঠান্ডা লাগছে আমার, ভয়ানক। গোটা স্পিতিতে একটাও ওয়াটার ক্রসিং পেলাম না, আর এখানে এসে একটা ধাঙর টাইপের ওয়াটার ক্রসিং পেলে গেলাম আচমকা, মানে আনএক্সপেক্টেড। সব ভিজিয়ে দিল গো, জুতো টুতো সব গেল। এই রাস্তার মাঝখানে দুলাম করে একটা ওয়াটার ক্রসিং আসবে 10-12 ফুটের, কী করে বুঝবো? নাকো আর 4 থেকে 5 কিলোমিটার। যাক, ঠিকঠাক সময়তেই ঢুকছি। গাড়ি একটু স্লো হতেই এই ভাইজারে এমন ফগ হয়ে যাচ্ছে যে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। আর এই জন্যই আমি দেখতে পেলাম না ওয়াটার ক্রসিংটাকে। ছি,
এতক্ষণ হুড়মুড় করে উঠছিলাম, এখন হুড়মুড় করে নামছি। মোস্ট প্রবাবলি ওই যে টিম টিম করে জ্বলছে পাহাড়ের গায়ে, ওটাই নাকো। অন্ধকার প্রায় হব হয়েই গেছে, একদম মোক্ষম সময় আজকে ঢুকছি। ওই ডিসিশনটা ভালোই হয়েছিল আমাদের, গিউ ভিলেজ না যাওয়া। একটু মন খারাপ লাগছে, যাক আর কি করা যাবে, মোটামুটি তো চেষ্টা করেছি সব কিছু কভার করার। কতটা ঘুরতে হচ্ছে রে ভাই, বাবা পুরো 360 ডিগ্রি ঘুরে যেতে হচ্ছে প্রায়। নাকো ভিলেজ। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, আর কি হাওয়া দিচ্ছে। আছে হ্যাঁ, চলো এখানে প্রচুর জায়গা পেয়ে যাবে। দেখো এখানে হোমস্টেগুলোতে দেখো না, কোথায় সেই ঘরটা নিয়েছি, অনেক কিছু আছে দেখছি, সোফা টোফা সবই আছে। আবার এদিকে একটা আলমারিও আছে এক কোণে। বাবারে বাবা, আগে ঘরটা দেখিয়ে দিচ্ছি, তার কারণ একটু পরে এই ঘরটা এমন হয়ে যাবে যে আর দেখাবার মতো অবস্থায় থাকবে না। এখনও পর্যন্ত আমরা ব্যাগগুলো একটা কোণে অর্গানাইজড অবস্থায় আছে, আর 15 মিনিট পরে গোটা ঘরে ছড়িয়ে যাবে ওই ব্যাগগুলো। আর হোটেলের নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমাদের গোটা যাত্রাটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, দেখা হচ্ছে কালকে।